সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর রিমা আক্তার এফসিপিএস স্টাডি মেড ইজি পাওয়ার্ড বাই ডক্টর সেন লাইভ ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই স্টাডি ক্লাসের উদ্দেশ্য হলো এফসিপিএস পার্ট 2 এক্সামের বিষয়ভিত্তিক বইসমূহ লাইন বাই লাইন পড়ে শোনানো এবং কিওয়ার্ডসমূহ মনে রাখার জন্য বাংলায় বুঝিয়ে বলা। আশা করি এতে আপনাদের যে কোনো টপিকসের বিস্তারিত মনে রাখাটা সহজ হবে, ফলে পরীক্ষায় আরও সাহস নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। চলুন আজকে শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমি এখন আজকে শুরু করব দত্ত অবস্টেটিক্স চ্যাপ্টার 20, যেটা আমার আগের ক্লাসটাতে ছিল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার টাইপ অফ অ্যানিমিয়াটা কিভাবে আমরা ডিটেক্ট করব। এটা আমাদের পড়া শেষ হয়েছে 306 নাম্বার পৃষ্ঠা। এখন আমরা 307 নাম্বার পৃষ্ঠা থেকে শুরু করব কিভাবে আমরা কজটা ডায়াগনোসিস করতে পারি, টু ফাইন্ড আউট দ্য কজ অফ অ্যানিমিয়া। ঠিক আছে, প্রথমে আমরা এর আগের চ্যাপ্টারে পড়েছিলাম হাউ টু নোট দ্য ডিগ্রি অফ অ্যানিমিয়া, দেন টাইপ অফ অ্যানিমিয়া, অ্যান্ড নাও টু ফাইন্ড আউট দ্য কজ অফ অ্যানিমিয়া। সো 307 নাম্বার পৃষ্ঠা থেকে আমি এটা শুরু করলাম। টু ফাইন্ড আউট দ্য কজ অফ অ্যানিমিয়া, অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন শুড বি আন্ডারটেকেন as per the history and the clinical examination to find out the cause of anemia, but the following should be done as a routine. Examination of stool. This should be done as a routine, especially in tropics, to detect helminthes. Sorry. So, blood values in iron deficiency anemia. Serum iron is less than 30 microgram per deciliter. Total iron binding capacity is raised more than 400 microgram per deciliter. Percentage saturation is 10% or less. Serum ferritin below 30 microgram per liter confirms iron deficiency anemia. Serum bilirubin is not raised. তাহলে আমরা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে কি পেলাম? আয়রন 30 মাইক্রোগ্রাম পার ডেসিলিটারের নিচে কম হবে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি মোর দেন 400 মাইক্রোগ্রাম পার ডেসিলিটারের বেশি হবে, পার্সেন্টেজ স্যাচুরেশন কত হবে? 10% বা তার চেয়ে কম, সেরাম ফেরিটিনিন লেভেল বিলো 30 মাইক্রোগ্রাম পার লিটার। ওকে, এটা হচ্ছে কনফার্মস আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সেরাম বিলিরুবিন কোনো রেজড হবে না। ওকে, সো এক্সামিনেশন, আমরা টু ফাইন্ড আউট দ্য অ্যানিমিয়ার কজ বের করার জন্য আমরা এক্সামিনেশন অফ স্টুল দেখব। এটা রুটিনলি করব ট্রপিক্স কান্ট্রিতে, কারণ টু ডিটেক্ট দ্য হেলমিনথিস। সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য ইউরিন ইজ এক্সামিন্ড ফর দ্য প্রেজেন্স অফ প্রোটিন, সুগার, পাস সেল। A clean catch mid-stream specimen of urine is subjected to culture and colony count. If the counts are over 10 to the power 5 per ml, it indicates infection. ঠিক আছে, তাহলে ইউরিনে কি বলছে? আমরা সুগার দেখব, প্রোটিন দেখব, পাস সেল দেখব, এবং মিড স্ট্রিম একটা ক্লিন ক্যাচ ইউরিন নিয়ে আমরা কালচার করব এবং কলোনি কাউন্ট করব। ঠিক আছে, এই কাউন্টটা যদি মোর দেন 10 to the power 5 per ml হয়, তাহলে বুঝবো যে ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ওই পেশেন্টের আছে। আচ্ছা, when definite diagnosis as to the cause of anemia cannot be made with the above, further investigations may be detected according to the clinical findings. This may necessitate X-ray of the chest in suspected pulmonary tuberculosis, then fractional test meal analysis of gastric juice to find out achlorhydria in pernicious anemia, estimation of serum protein in hypoproteinemia, or osmotic fragility in hereditary spherocytosis or hemoglobinopathic ডিসঅর্ডার। এখানে কিন্তু অনেকগুলো কথা বলে ফেলছে যে আমরা কজ ফাইন্ড করতেছিলাম। তো কজ ফাইন্ডের ক্ষেত্রে প্রথমে স্টুল আরি করলাম, তারপর ইউরিন আরি করলাম, ইউরিন কালচার করব, তারপরে হোয়েন ডেফিনিট ডায়াগনোসিস অ্যাজ টু দ্য কজ অফ অ্যানিমিয়া ক্যান নট বি মেড উইথ দ্য অ্যাবাভ, উপরে দুইটা কারণ খুঁজে পাওয়া গেল না, তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন করাটা জরুরি। তখন আমরা কি করব? একটা টিবি আছে কিনা বুকের এক্সরে করলাম, ফ্র্যাকশনাল টেস্ট মিল অ্যানালাইসিস করব গ্যাস্ট্রিক জুসের, কেন পার্নিশিয়াস অ্যানিমিয়ার জন্য তার অ্যাক্লোরহাইড্রিয়া আছে কিনা, 2 নাম্বার শেষ। 3 নাম্বার হচ্ছে আমরা
সেরাম প্রোটিন দেখব হাইপোপ্রোটিনিমিয়া আছে কিনা। তারপরে অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট করব, কেন হেরিডিটারি স্পেরোসাইটোসিস অথবা কোনো হিমোগ্লোবিনোপ্যাথিস আছে কিনা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের আদার টেস্ট টু ডায়াগনোজ দ্য কজ। এবার কি বলছে, প্লেস অফ বোন ম্যারো স্টাডি, দিস ইজ নট ডান অ্যাজ এ রুটিন বাট ইন্ডিকেট ইন নাম্বার 1 cases not responding to therapy according to hematological typing. Number 2, to diagnose hypoplastic anemia. Number 3, to diagnose কালাজ্বর by detecting LD bodies. আচ্ছা, এখানে বলছে উপরের কোনো কিছুতেই যদি আমরা কারণ খুঁজে পেলাম না এবং আয়রন থেরাপি দিচ্ছি কিন্তু পেশেন্টের কোনো ইমপ্রুভ হচ্ছে না, তখন হইতেছে আমরা বোন ম্যারো স্টাডি করতে পারি। এক নাম্বার হচ্ছে যে থেরাপি দিলাম হেমাটোলজিক্যাল অ্যাকর্ডিং টু টাইপিং, যে ট্যাবটা আমরা ধরা পড়েছিল সেই অনুযায়ী ট্রিটমেন্ট দিছি, বাট তারপরও পেশেন্টের রেসপন্ড ভালো হচ্ছে না। 2 নাম্বার হচ্ছে একটা হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া পেলাম। 3 নাম্বার হচ্ছে কালাজ্বর ডিটেক্ট করার জন্য এলডি বডি দেখার জন্য আমরা বোন ম্যারো স্টাডি করতে পারি। এবার কি বলছে, ইন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দ্য বোন ম্যারো ইজ নর্মোব্লাস্টিক ইন ক্যারেক্টার, there is absence of hemosiderin granules when stained with Prussian blue. এখানে বলছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় বোন ম্যারো স্টাডিটা কেমন পাবেন, নর্মোব্লাস্টিক ইন ক্যারেক্টার, there is absence of hemosiderin granules, তখন হিমোসিডারিন গ্র্যানুলস পাওয়া যাবে না। when stained with Prussian blue, Prussian blue দিয়ে যখন আমরা স্টেইন করব তখন হিমোসিডারিন গ্র্যানুলস পাওয়া যাবে না। আচ্ছা, এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হবে, অল দ্য কজেস অফ হাইপোক্রমিক অ্যানিমিয়া আর টু বি ডিফারেন্সিয়েটেড, অ্যাপার্ট ফ্রম আয়রন ডেফিসিয়েন্সি আদার কজেস আর ইনফেকশন, নেফ্রাইটিস অ্যান্ড প্রিএক্লাম্পসিয়া। নাম্বার 3 ইজ হিমোগ্লোবিনোপ্যাথিস। সো এখানে আমরা পড়তেছিলাম আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। সো এটার আবার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যদি ম্যাডাম জিজ্ঞেস করে তখন বলবো যে হাইপোক্রোমিক অ্যানিমিয়ার যে আদার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসগুলো আছে, যেমন ইনফেকশন, ক্রনিক ইনফেকশন যেগুলো আছে, নাম্বার 2 নেফ্রাইটিস, প্রিএক্লাম্পসিয়া, নাম্বার 3 হিমোগ্লোবিনোপ্যাথিস, এগুলো হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ডিডি। Complication of anemia in pregnancy, during pregnancy, during labor and puerperium. আচ্ছা, কি কমপ্লিকেশন হবে অ্যানিমিয়া থাকলে ডিউরিং প্রেগনেন্সি, দ্য ফলোয়িং কমপ্লিকেশনস আর লাইকলি টু ইনক্রিজ, প্রিএক্লাম্পসিয়া মে বি রিলেটেড টু ম্যালনিউট্রিশন অ্যান্ড হাইপোপ্রোটিনিমিয়া। সো এটা বলছে যে প্রিএক্লাম্পসিয়া হইতে পারে, ইনক্রিজ হবে ইনসিডেন্সটা, কারণ এক্ষেত্রে পেশেন্টের ম্যালনিউট্রিশন থাকে এবং হাইপোপ্রোটিনিমিয়াও থাকে। নাম্বার 2, ইন্টারকারেন্ট ইনফেকশন, মানে কিছু কারেন্ট ইনফেকশন, নট অনলি ডাজ অ্যানিমিয়া ডিমিনিশ resistance to infection but also any pre-existing lesion if present will flare up. It should be noted that the infection itself impairs erythropoiesis by bone marrow depression. আচ্ছা, এখন অ্যানিমিয়া থাকলে কি কমপ্লিকেশন হবে, বারবার ইনফেকশন হবে, এটা বলছে ইন্টারকারেন্ট ইনফেকশন। নট অনলি ডাজ অ্যানিমিয়া ডিমিনিশ রেজিস্ট্যান্স টু ইনফেকশন, মানে অ্যানিমিয়া শুধু যে ইনফেকশন রেজিস্ট্যান্স কমাচ্ছে সেটা না, বাট অলসো এনি প্রি এক্সিস্টিং লেশন ইফ প্রেজেন্ট, যদি আগে থেকেই তার কোনো প্রি এক্সিস্টিং লেশন থাকে, উইল বি ফ্লেয়ার আপ, সেটা বেড়ে যাবে। ইট শুড বি নোটেড দ্যাট দ্য ইনফেকশন ইটসেলফ ইম্পেয়ার্স ইরিথ্রোপয়েসিস বাই বোন ম্যারো ডিপ্রেশন, এটা বলছে যে ইনফেকশন নিজেই বোন ম্যারো ডিপ্রেশন করে ইরিথ্রোপয়েসিস কমায় দিবে। নাম্বার 3, হার্ট ফেইলিওর অ্যাট 32 উইকস পর্যন্ত, 30 থেকে 32 সপ্তাহ পর্যন্ত অ্যানিমিয়ার জন্য হার্ট ফেল হওয়ার জন্য একটা টাইম যে সময় হার্ট ফেল হতে পারে পেশেন্ট যদি অ্যানিমিক থাকে। 4 নম্বর হচ্ছে প্রিটার্ম লেবার। আচ্ছা, তাহলে ডিউরিং প্রেগনেন্সি কয়টা প্রবলেম পড়লাম, প্রি এক্লাম্পসিয়া হবে, কেন, মে বি রিলেটেড উইথ দ্য হাইপোপ্রোটিনিমিয়া অ্যান্ড ম্যালনিউট্রিশন। নাম্বার 2 কি হবে, ইন্টারকারেন্ট ইনফেকশন হবে, কেন, রেজিস্ট্যান্স কমে যাবে অ্যানিমিয়া থাকলে, এবং আগের কোনো প্রি এক্সিস্টিং লেশন থাকলে সেটাও ফ্লেয়ার আপ হবে। এটা বলছে যে ইনফেকশন নিজেই বোন ম্যারো সাপ্রেশন করে পেশেন্টকে ইরিথ্রোপয়েসিস কমায় দেওয়ার জন্য অ্যানিমিয়া হয়। 3 নাম্বার হচ্ছে 30 থেকে 32 সপ্তাহের মধ্যে আমাদের হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 4 নাম্বার হচ্ছে প্রিটার্ম লেবার হবে। ডিউরিং লেবার কী কী সমস্যা হতে পারে,
নাম্বার 1 ইউটেরাইন ইনার্শিয়া, নাম্বার 2 পিপিএইচ, নাম্বার 3 হার্ট ফেলিওর, নাম্বার 4 শক। তো এখন নাম্বার 1 ইউটেরাইন ইনার্শিয়ার মধ্যে কি বলছে, ইজ নট এ কমন অ্যাসোসিয়েট, অন দ্য কন্ট্রারি দ্য লেবার ইজ শর্ট বিকজ অফ এ স্মল বেবি অ্যান্ড মাল্টিপ্যারিটি। আচ্ছা, এটা বলছে এত কমন না ইউটেরাইন ইনার্শিয়া, বিকজ অ্যাকচুয়ালি এখানে প্রিটার্ম লেবার হয়ে ছোট্ট একটা বেবি ডেলিভারি হয়ে যায়। সো এখানে ইউটেরাইন ইনার্শিয়াটা অত কমন না। নাম্বার 2 কি বলছে, পিপিএইচ ইজ এ রিয়েল থ্রেট, পেশেন্ট টলারেটস ইভেন এ মিনিমাম অ্যামাউন্ট অফ ব্লাড লস। এখানে বলছে যে পিপিএইচটা অল্প হলেই এইসব রুগীরা অনেক খারাপ লেভেলে চলে যাবে। নাম্বার 3 কি বলছে, কার্ডিয়াক ফেলিওর মে বি ডিউ টু এক্সিলারেটেড কার্ডিয়াক আউটপুট হুইচ অকার্স ডিউরিং লেবার অর ইমিডিয়েটলি ফলোয়িং ডেলিভারি। ঠিক আছে, তাই লেবারের সময় আর হচ্ছে ইমিডিয়েটলি ডেলিভারির সময় যে হার্টবিটটা বেড়ে যাবে, তখন পেশেন্টের কার্ডিয়াক ফেলিওর হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আচ্ছা, এই 3টা পয়েন্টই শেষ আমাদের ডিউরিং লেবার। আর এই কার্ডিয়াক ফেলিওর ভিতরে আরও কিছু কথা আছে যে অ্যাজ দ্য ব্লাড ইন দ্য ইউটেরাইন সার্কুলেশন ইজ স্কুইজড ইন দ্য জেনারেল সার্কুলেশন, ইট পুটস আনডিউ স্ট্রেইন অন দ্য উইক হার্ট অলরেডি কম্প্রোমাইজড বাই হাইপোক্সিয়া। হ্যাঁ, আমরা তো জানি যে ইউটেরাইন কন্ট্রাকশনের সময় ব্লাড সার্কুলেশনটা স্কুইজড হয়ে যায় এবং হার্টের ওপর লোড পড়ে। যদি হার্টটা আগেই দুর্বল হয়, তখন হচ্ছে আগেই ইস্কেমিক ছিল, তখন পেশেন্টের হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 4 নাম্বার হচ্ছে শক, ইভেন এ মাইনর ট্রমাটিক ডেলিভারি উইদাউট ব্লিডিং মে প্রডিউস শক অর এ মাইনর হাইপোক্সিয়া ডিউরিং অ্যানেস্থেসিয়া হুইচ মে বি লিথাল। ঠিক আছে, এখানে বসে মাইনর ট্রমাটিক একটা ডেলিভারি হলো উইদাউট ব্লিডিং, এটাও শকের পেশেন্ট চলে যেতে পারে। অর এ মাইনর হাইপোক্সিয়া ডিউরিং অ্যানেস্থেসিয়ার সময় অল্প একটু হাইপোক্সিয়া হলো, তখনও রোগী ফ্যাটাল লিথাল শক কন্ডিশনে চলে যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু পড়ি তাড়াতাড়ি। ডিউরিং লেবার কি হবে, ইউটেরাইন ইনার্শিয়া হবে। এটা খুব কমন না, কারণ প্রিটার্ম বাচ্চা হয়, বাচ্চাটা আসলে মাল্টিপ্যারিটিদের হয়, স্মল বেবি হয়, সো ইউটেরাইন ইনার্শিয়া অত কমন না। নাম্বার 2 হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ হবে, কারণ এখানে পেশেন্ট মিনিমাম অ্যামাউন্ট অফ ব্লাড লস হলেও পেশেন্ট শকে চলে যেতে পারে। নাম্বার 2 হচ্ছে হার্ট ফেলিওর হবে, কারণ হচ্ছে যখন পেশেন্ট লেবারের সময় এবং ইমিডিয়েটলি ফলোয়িং ডেলিভারি, তখন পেশেন্টের হার্ট কার্ডিয়াক আউটপুট বেড়ে যায়। তখন একটু হার্ট ইসকেমিক কন্ডিশনে থাকলে, হার্ট যদি আগে থেকেই কম্প্রোমাইজ থাকে, এই সময় পেশেন্টের হার্ট ফেলিওর হওয়ার সম্ভাবনা বাড়বে। নাম্বার 4 হচ্ছে শক, মাইনর ট্রমাটিক ডেলিভারি উইদাউট এনি ব্লিডিং, ইট মাইট মে কজ শক অর মাইনর হাইপোক্সিয়া ডিউরিং অ্যানেস্থেসিয়া হুইচ মে বি লিথাল। ঠিক আছে, এটা হচ্ছে ডিউরিং লেবার। আচ্ছা, এখন হচ্ছে প্রিপ্রিয়াম, বাচ্চা হয়ে গেল, এখন প্রিপ্রিয়ামে কি সমস্যা হবে, এটা হচ্ছে পেজ নাম্বার 308। আচ্ছা, প্রিপ্রিয়াম, there is increased chance of puerperal sepsis. Number 2, subinvolution. Number 3, poor lactation. Number 4, puerperal venous thrombosis. Number 5, pulmonary embolism. ঠিক আছে, এটা কমন প্রবলেম। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ, যে প্লুরাল সেপসিস হলো, ইনফেকশন হলে কি হবে, ইউটেরাসের সাবইনভুলেশন হবে। 3 নাম্বার হচ্ছে কি, এবার হচ্ছে আমরা পোর ল্যাকটেশন, বাচ্চাটা দুধ পাবে না। 4 নাম্বার হচ্ছে কি, পিউপেরিয়াল ভেনাস থ্রোম্বোসিস হবে। 5 নাম্বার হচ্ছে পালমোনারি এম্বোলিজম হবে। আমরা এভাবে ভাবি যে পেশেন্টের যখন সেপসিস হবে, পেশেন্ট তখন সিক থাকবে, অসুস্থ থাকবে, জ্বর থাকবে, তখন পেশেন্ট বেড রিটেন থাকবে। তখন বেড রিটেন পেশেন্টের 2টা কমপ্লিকেশন হতে পারে, যে কেউ যদি প্রলং বেড রিটেন থাকে, মুভমেন্ট কম করে, তখন আমরা জানি যে পিউপেরিয়াল ভেনাস থ্রোম্বোসিস, ডিপ ভেন থ্রোম্বোসিস, পালমোনারি এম্বোলিজম, এইসব রোগীদের ক্ষেত্রে ইনসিডেন্সটা বেড়ে যাবে। সো ওইভাবে আমরা মনে রাখতে পারি প্রিপ্রিয়ামে এই রোগীগুলোর কি হবে। প্রথমে আমরা ভাববো যে ইনক্রিজ ইনসিডেন্স অফ পিউপেরিয়াল সেপসিস, সাবইনভুলেশন, পুয়ার ল্যাকটেশন, পিউপেরিয়াল ভেনাস থ্রোম্বোসিস, নাম্বার 5 পালমোনারি এম্বোলিজম। ঠিক আছে, প্রিপ্রিয়ামে আমরা এই কমপ্লিকেশন বেড়ে যেতে পারে এনিমিয়ার জন্য। আচ্ছা,
risk period. The risk periods when the patient may even die suddenly are about 30 to 32 weeks of pregnancy, 2 during labor, 3 immediately following delivery, number 4 anytime in puerperal, especially 7 to 10 days following delivery due to cardiac failure or pulmonary embolism. আচ্ছা ম্যাডাম যদি বলে যে আচ্ছা এনিমিয়া পেশেন্টের তুমি কখন কখন সবচেয়ে রিস্ক মোমেন্ট মনে করতেছো, তাহলে আমি বলবো ম্যাডাম 30 to 32 উইক্সে প্রেগনেন্সি, এই সময় পেশেন্টের হার্ট ফেলিওর হতে পারে। নাম্বার 2 ডিউরিং লেবার, number 3 following immediately after delivery, number 4 any time in puerperium, especially 7 to 10 days following delivery due to cardiac failure or pulmonary embolism। এই চারটা টাইম আমাদের মনে রাখতে হবে যে সময় কার্ডিয়াক ফেলিওর হতে পারে এবং পালমোনারি এম্বোলিজমে রোগীর সাডেন ডেথ হইতে পারে, একটা 30 থেকে 32 সপ্তাহের মধ্যে, দ্বিতীয়টা হচ্ছে ডিউরিং লেবার, তৃতীয়টা হচ্ছে ইমিডিয়েটলি আফটার ডেলিভারি, 4 নাম্বারটা হচ্ছে এনি টাইম ইউ প্রিপ্রিয়াম স্পেশালি 7 to 10 days ফলোয়িং ডেলিভারি। আচ্ছা এটা সবচেয়ে মোস্ট রিস্ক পিরিয়ড এনিমিক পেশেন্টের জন্য। আচ্ছা এফেক্ট অন বেবি, amount of iron transferred to the fetus is unaffected even if the mother suffers from iron deficiency anemia. So the neonate does not suffer from anemia at birth. There is increased incidence of low birth weight babies with its incidental hazards. Number 2 intrauterine death due to severe maternal anoxemia. The sum effect is increased perinatal loss। ঠিক আছে, এখন এফেক্ট অফ বেবি এটা কি বলছে, ইউজুয়ালি আয়রন ট্রান্সফারটা ফিটাসে আনএফেক্টেড থাকবে, কারণ হচ্ছে মা আয়রন ডেফিসিয়েন্সি থাকলেও বাচ্চা যেটা যতটুকু তার দরকার সে ততটুকু তার মায়ের কাছ থেকে নিবেই। সো নিউনেট ডাজ নট সাফার ফ্রম অ্যানিমিয়া অ্যাট বার্থ, তাহলে একটা বাচ্চা হলে অ্যাট বার্থে কখনোই নিউনেট সাফার করবে না। নাম্বার 1 কি বলছে এফেক্ট, দ্যার ইজ ইনক্রিজ লো বার্থ ওয়েট বেবিস উইথ ইটস ইনসিডেন্টাল হ্যাজার্ড, লো বার্থ ওয়েট বেবি হতে পারে। 2 নাম্বার আইওডি হইতে পারে ডিউ টু সিভিয়ার ম্যাটারনাল অ্যানোক্সেমিয়া, দ্য সাম এফেক্ট ইজ ইনক্রিজ পেরিনেটাল লস, এক কথায় বলা যায় পেরিনেটাল লস বেড়ে যায়। প্রথমে বলছে যে আয়রন ট্রান্সফারটা ঠিক থাকবে, বাচ্চা অ্যাট বার্থে কোনো সমস্যা হবে না, তারপরে আবার বলছে নাম্বার 1-এ লো বার্থ ওয়েট বেবি হইতে পারে, নাম্বার 2-তে আইওডি হয়ে যেতে পারে যদি অনেক বেশি ম্যাটারনাল অ্যানোক্সেমিয়া থাকে। দ্য সাম এফেক্ট কি ইনক্রিজ পেরিনেটাল লস। আচ্ছা এখন আমরা প্রগনোসিস পড়বো। আচ্ছা প্রগনোসিসে কি বলছে অ্যানিমিয়ার, ম্যাটারনাল প্রগনোসিস, ফিটাল প্রগনোসিস। If detected early and proper treatment is instituted, anemia improves promptly. At times, there is a tendency for anemia to recur in subsequent pregnancy. In fact, anemia either directly or indirectly contributes to about 20% of maternal deaths in the third world countries. এখানে কি বলছে, ইফ ডিটেক্টেড আর্লি অ্যান্ড প্রপার ট্রিটমেন্ট ইজ ইনস্টিটিউট, আমরা যদি আগে ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট দিয়ে দেই, অ্যানিমিয়া ইমপ্রুভস প্রম্পটলি, এটা খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হবে। অ্যাট টাইমস দ্যার ইজ এ টেন্ডেন্সি ফর অ্যানিমিয়া টু রিকার ইন সাবসিকুয়েন্ট প্রেগনেন্সি, একটা মার যদি একটা প্রেগনেন্সির সময় অ্যানিমিয়া হয় তার পরবর্তী প্রেগনেন্সির সময়ও হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ইনফ্যাক্ট anemia either directly or indirectly contributes to about 20% of maternal death in third world country. থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে আমরা ম্যাটারনাল ডেথের কারণ হিসেবে 20% কারণই পাই হচ্ছে অ্যানিমিয়া। আচ্ছা তাহলে ফিটাসের কি প্রবলেম বলছে, if detected early and responsive to treatment, the fetal prognosis is not too bad. In severe and neglected cases, the fetal prognosis is adversely affected by prematurity with its hazards. Baby born at term to severely anemic mother will not be anemic at birth, but as there is little or no reserve iron, anemia develops in neonatal period. Mean cord blood levels of serum iron, ferritin, vitamin B12 and folate are higher than that of mother. However, the total iron binding capacity and serum level of vitamin E are lower than that of mother. আচ্ছা
ফিটাসে কি বলছে, ইফ ডিটেক্টেড আর্লি অ্যান্ড রেসপন্সিভ টু ট্রিটমেন্ট দ্য ফিটাল প্রগনোসিস ইজ নট টু ব্যাড। আমরা আগে যদি ধরে ফেলি এবং ট্রিটমেন্ট করি তাহলে প্রগনোসিস খারাপ হবে না। ইন সিভিয়ার অ্যান্ড নেগলেক্টেড কেসেস, যদি খুব বেশি নেগলেক্টেড কেস হয়, দ্য ফিটাল প্রগনোসিস ইজ অ্যাডভার্সলি এফেক্টেড বাই প্রিম্যাচুরিটি উইথ ইটস হ্যাজার্ড। তখন আমরা বাচ্চাটা প্রিম্যাচিউর হতে পারে, তার সাথে হ্যাজার্ডও থাকতে পারে। বেবি বর্ন অ্যাট টার্ম টু সিভিয়ারলি অ্যানিমিক মাদার উইল নট বি অ্যানিমিক অ্যাট বার্থ। অনেক সিভিয়ার একটা মায়ের বাচ্চা যখন ডেলিভারি হয় তখন সে বাচ্চাটা অ্যাট বার্থে অ্যানিমিক থাকবে না। বাট অ্যাজ দেয়ার ইজ লিটল অর নো রিজার্ভ আয়রন, অ্যানিমিয়া ডেভেলপস ইন নিউনেটাল পিরিয়ড। ঠিক আছে, তাহলে বলছে যে কিন্তু যদি কোনো রিজার্ভ আয়রন না থাকে তাহলে ওই নিউনেটাল পিরিয়ডে তার অ্যানিমিয়া হবে ওই বাচ্চাটার নিউনেটাল পিরিয়ডে। মিন কড ব্লাড লেভেল অফ আয়রন, মানে আয়রন, ফেরিটিনিন, ভিটামিন বি12 অ্যান্ড ফলেট লেভেল মায়ের চাইতে বাচ্চাটার হায়ার থাকবে, কিন্তু টোটাল আয়রন বাইন্ডিং ক্যাপাসিটি এবং ভিটামিন ই মার থেকে কম থাকবে। আচ্ছা, প্রগনোসিস আমরা 308 নম্বরের পেজের প্রগনোসিস পর্যন্ত আমরা এই অ্যানিমিয়ার চ্যাপ্টারটা আমি এই ভিডিওতে শেষ করব। আমার নেক্সট ভিডিওটা শুরু হবে অ্যানিমিয়ার ট্রিটমেন্ট থেকে, শুরু হবে 308 নম্বর পৃষ্ঠা থেকে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ।